শ্রদ্ধার সাথে স্মরণ করি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের সকল ভাষা শহীদদের, যারা আমাদের এই মাতৃভাষার জন্য সে সময় আত্মত্যাগ করেছে। আমরা বাংলাদেশিরা অনেক আত্মত্যাগের মধ্য থেকে আমরা গিয়েছি 52 সালে, 71 সালে। কিন্তু কেন জানি মনে হয় আমরা আত্মত্যাগকে স্মরণ করি, কিন্তু আমরা উপলব্ধি করি না। শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, যাদের এই দেশ পরিচালনা করার কথা ছিল, রাজনীতিতে আসার কথা ছিল, কেন জানি এরকম বড় একটা গ্রুপ, বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, রাজনীতি বিমুখ হয়ে গেছে। এবং যার কারণে এই সমাজে যাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার কথা না, সেই গোষ্ঠীগুলি রাজনীতিতে চলে আসছে। আমি সবসময় বলি, ভালো শিক্ষক না পেলে ভালো ছাত্র আপনি পাবেন না। শিক্ষক যদি ভালো না হয়, ছাত্র আপনি পাবেন না ভালো। এবং যেটার রেজাল্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বৈরাচারী সরকার 17 বছর একটা দেশের করাপশন, সিস্টেম করাপশন, সকল ব্যবস্থা ভঙ্গুর করে ফেলার পর, ভেঙে ফেলার পর আমরা নতুন করে গোছানোটা আমাদের জন্য কত মুশকিল হয়ে যাচ্ছে। এটাকে সিস্টেমে ফেরত আনা, মানুষ ভীত সন্ত্রস্ত, আসতে চায় না, রাজনীতি করতে চায় না। তো এই একটা সুযোগ, একটা জেনারেশনের স্যাক্রিফাইস করতে হবে আরেকটা জেনারেশনের বড় করতে। আমার মনে আছে আমি অনেক ছোটবেলায় চায়না গিয়েছিলাম আমার বাবার সাথে। আমি দেখতাম, খুব অবাক হচ্ছিলাম আমি 87 সালে। আমি দেখতাম সারা রাস্তায় শুধু মানুষ সাইকেল চালায়, শুধু সাইকেল চালায়। বড় বড় ব্যবসায়ী বলেন, যা বলেন, প্রত্যেকেরই বাড়িতে সাইকেল আছে, সাইকেলই চালাচ্ছে, অফিসে যাচ্ছে, বড় বড় অফিসার। আমি বাবারে জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার, এরা সবাই সাইকেল চালায়, আর আমরা দেশে এত বড় বড় মন্ত্রী মিনিস্টার, এত বড় বড় গাড়ি চালায়। বাবা বলছিল, একটা জেনারেশন, একটা প্রজন্ম যদি আত্মত্যাগ, স্যাক্রিফাইস না করে, তাহলে আরেকটা প্রজন্ম দাঁড়াবে না। একটা বাবা কৃষিকাজ করে, একটা বাবা কষ্ট করে, একটা বাবা জমি বিক্রি করে, একটা বাবা হাল চাষ করে তার সন্তানকে লেখাপড়া শেখায়, তখন ওই সন্তান বড় চাকরি করে। কিন্তু এর আগে কিন্তু আমাদের বাপ দাদা সবাই কিন্তু জমিদার না, কারো না কারো ভাবের কিন্তু ওই আত্মত্যাগ আছে। বাংলাদেশে কেউ বলতে পারবে না তার 10 জেনারেশনই জমিদার ছিল। আমার বাবা, মানে আমার দাদা, মানে আমার দাদার বাবা, কেউ না কেউ কিন্তু ওই মাঠ থেকে উঠে আসছে তার আত্মত্যাগে। তো ঠিক সমাজ যেভাবে চলে, রাজনীতিটাও তাই। আমাদের আত্মত্যাগ করার মানসিকতা থাকতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য। আমি পার্থ যদি চিন্তা করি আমারই সব হতে হবে, আপনারা যদি চিন্তা করেন আপনাদের এমপি মন্ত্রী সব হতে হবে, তাহলে লাভ হবে না। অন্তত ওরকম একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে, সবাইকে সম্মান করে আমরা একটা ভালো রাজনীতি করতে হবে। রাজনীতির ডেফিনেশন চেঞ্জ করে ফেলতে হবে। তার মানে এই না আমরা দুর্বল, এটা না আমরা দুর্বল, আমরা আগাবো সংখ্যায়। আমি সবসময় বলি যে আমাদের এমন কিছু একটা দাঁড় করাতে হবে যেখানে এখান থেকে ভালো মানুষরা চলে আসে। আমি এই মিটিংয়ে এখানে আসার আগে, একটু আগে জোরে বলছিলাম এই জিনিসটা, যে আমাদের প্রফেশনাল হয়ে যেতে হবে। আমরা জীবনে কি পাই না পাই সেটা আমাদের জন্য বড় ব্যাপার না। আমরা একটা দল গঠন করছি, ফর সাম রিজন মেবি বাংলাদেশের অন্যান্য আরো অনেক নেতারা অবস্থান আমার চেয়ে হয়তো অনেক উপরে, কিন্তু কোনো না কোনোভাবে আমি লক্ষ্য করি যে কিছু না কিছু মানুষ আমাকে বিশ্বাস করে, যারা মনে করে যে আমি হয়তো সীমিত আকারে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখি। না, কারণ আপনারা আসবেন কেন? আমি মনে করি আমার একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের মারামারি, কাটাকাটি, হানাহানি বা এই ধরনের কোনো ইতিহাস নাই। আমরা চেষ্টা করি মানুষের কাজ করার জন্য। এই দলটাকে ব্যবহার করে বা এই দলের উপর ভিত্তি করে ভালো মানুষরাগুলি যদি রাজনীতিতে আসে এবং একটা দল গঠন, একটা প্ল্যাটফর্ম গঠন করে যেখান থেকে আগামীতে বাংলাদেশকে ভালো নেতৃত্ব দেওয়া যাবে, আমি মনে করি আমি এতেই খুশি। এর চেয়ে বাইরে আমার অত স্বপ্ন নাই। এতে করে আমি যদি রাজনীতিতে কিছু পাই না পাই, সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার। বাট এখান থেকে যদি আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, যখনই হোক, আমরা বেঁচে থাকি না থাকি, যদি একটা ভালো নেতৃত্ব আসে এবং বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আমি মনে করি সেটাই আমাদের সার্থকতা। সো আপনাদের মাথায় রাখতে হবে, এই নেতৃত্ব যখন কথা বলি, এটা আপনিও হতে পারেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম হতে পারে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের চেয়ে
যোগ্যতা সম্পন্ন মানুষকে জায়গা ছেড়ে দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। আরেকটা কথা হলো মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নামে, আধুনিকতা, বিশ্বায়ন, এগুলির নামে আমরা আমাদের ধর্ম আর আমাদের গোড়া থেকে, রুট থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এরকম করতে করতে কিন্তু আমরা সামাজিকভাবে পালবিহীন নৌকার মতো হয়ে যাব। সুতরাং আমাদের ধর্ম, যে যার ধর্মই হোক না কেন, আমাদের ধর্ম এবং আমাদের গোড়া, আমাদের কৃষ্টি কালচার, সেগুলিকে ঠিক রেখে আমাদের সেটা মাথায় রাখতে হবে যে কোনটা আমাদের কালচার, কোনটা আমাদের রিলিজিয়ান আমাদেরকে পারমিট করে, আমাদেরকে অ্যালাউ করে, কোনটা আমাদেরকে করে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মানে রিলিজিয়ান আর কালচার ছাড়া কিন্তু আপনি একটা পালবিহীন নৌকার মতো মহাসমুদ্রের সাঁতরাতে থাকবেন, মহাসমুদ্রে ঘুরতে পারবেন, আপনি কোন কিনারে কিন্তু খুঁজে পাবেন না। আমি মনে করি বাংলাদেশ যুব সংহতি যারা করে তারা এমন একটা বয়সে যারা স্বপ্ন দেখার সুযোগ রাখে। রাজনৈতিক পরিপক্কতা আস্তে আস্তে আসবে, আপনাদের সুযোগ আছে, সংখ্যা বাড়ান। আমরা যেভাবে প্যাট্রোনাইজ করি, আমরা যেভাবে চেষ্টা করি, আমার বিশ্বাস আগামীতে, এটা আমার এখন বিশ্বাসকে এখন আমি বলতে পারি যে আগামীতে বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি তথা যত অঙ্গ সংগঠন আছে সবাইকে নিয়ে বাংলাদেশে নাম্বার 1, 2, 3 এর মধ্যে রাজনৈতিক দল হওয়া এখন শুধু সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো কিছু করতে হলে আল্লাহ তাআলার রহমত লাগে, এবং আল্লাহ তাকেই রহমত দেয় যদি আপনার ইন্টেনশন, আপনার নিয়ত ভালো থাকে। যদি আল্লাহ ক্ষমতা তাকেই দিবে বা আপনার সাকসেসফুল তখনই করবে যখন আপনার নিয়ত ভালো থাকে। তখন দেখবেন আপনি ডাক দিলে হাজার হাজার মানুষ আপনার কাছে চলে আসবে। সুতরাং ওই নিয়তটা পরিষ্কার রাখবেন। আমরা কি পাই না পাই ডেস্টিনেশন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। মানুষের জন্য কাজ করব, আল্লাহ তাআলা যদি অ্যাকসেপ্ট করে, ইহকালে করলে করবে, নাহলে পরকালে করলে করবে। তো এটাই আমার সবচেয়ে বড় কথা। আপনি অনেক কষ্ট করে আসছেন, থ্যাংক ইউ। অনেকক্ষণ ছিলেন, আপনারা মিটিংয়ে ছিলেন, আমার উপরে মিটিং ছিল। এবং আপনারা মনে রাখবেন যে আমরা সকল শহীদদের প্রতি, এই দেশের জন্য প্রত্যেকটা মানুষ যারা আত্মত্যাগ করেছে, আমরা জানি সঠিক সম্মান তাদেরকে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।